ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি সিম ভার্ব দিয়ে বেসিক থেকে অ্যাডভান্সড অসংখ্য স্ট্রাকচার দেখাবো। ক্লাসটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। এই ক্লাসে আমরা যা যা শিখব: সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ আর নাউন, সিম টু প্লাস V1, সিম টু বি প্লাস V3, সিম টু বি প্লাস ভার্বের আইএনজি, সিম টু বি প্লাস বিং প্লাস V3। আরও স্ট্রাকচার দেখো: সিম টু হ্যাভ, তারপর দেখো সিম টু হ্যাভ প্লাস V3, সিম টু হ্যাভ বিন প্লাস V3, সিম টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, সিম টু হ্যাভ বিন প্লাস বিং প্লাস V3। আর লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার সিমস টু বি আর দেয়ার সিম টু বি এর ব্যবহার। দেখো, সিম হলো বি ভার্বের মতোই একটা লিঙ্কিং ভার্ব, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে লিঙ্ক করে। সিমের বাংলা অর্থ হচ্ছে মনে হয় বা মনে হচ্ছে। প্রথমে এই বাক্যটা দেখো, সি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। এই বাক্যটাই যদি আমরা এরকমভাবে বলতে চাই, তাকে ক্লান্ত মনে হয় বা মনে হচ্ছে, তাহলে আমরা এই বি ভার্বের জায়গায় সিম ইউজ করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, সি সিমস টায়ার্ড, তাকে ক্লান্ত মনে হয় বা মনে হচ্ছে। এখানে দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বটা এই সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে লিঙ্ক করছে। এখানে দেখো কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার এই বাক্যটাকে আমরা কিছুটা এমফাসাইজ বা অ্যাডভান্স করে লিখতে পারি, সি সিমস টু বি টায়ার্ড। এর বাংলা অর্থ কি হচ্ছে? তাকে ক্লান্ত বলে মনে হয় বা মনে হচ্ছে। এখানে দেখো টু বি ইনফিনিটিভ যোগ করা হয়েছে। টু বি যোগ করার ফলে এখানে দেখো বলে শব্দটা যোগ হয়েছে। এই দুটো বাক্যের কিন্তু সেন্সটা একই দাঁড়াচ্ছে, শুধু দেখো এখানে বলে শব্দটা যোগ করা হয়েছে। তাহলে আমরা সিম কখন ইউজ করি? সিম আমরা তখনই ইউজ করি যখন আমরা ওপিনিয়ন প্রকাশ করি। ওপিনিয়নটা সম্ভব হতেও পারে, আবার নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই বাক্যটা দেখো, তাকে একজন ভালো ডাক্তার বলে মনে হয়। যদি এই বলে শব্দটা না থাকতো, তাহলে অনুবাদ হয়ে যেত, হি সিমস আ গুড ডক্টর। দেখো এই বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক রয়েছে। দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো কমপ্লিমেন্ট হিসেবে এখানে নাউন ফ্রেজ বসেছে। কমপ্লিমেন্ট হিসেবে আমরা জানি যে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার নাউনও হতে পারে। সুতরাং গ্রামাটিক্যালি দেখো বাক্যটা সঠিক। কিন্তু একটা বিষয় মনে রাখবে যে সিমের পরে আমরা ডিরেক্টলি কোনো নাউন বা নাউন ফ্রেজকে ব্যবহার করি না। তাহলে দেখো আমরা ধরে নিতে পারি এই বাক্যটা ভুল রয়েছে। কারণ দেখো সিমের পরে আমরা ডিরেক্টলি কোনো নাউন বা নাউন ফ্রেজকে ব্যবহার করি না। অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে, কিন্তু কোনো নাউন বা নাউন ফ্রেজকে আমরা সাধারণভাবে ইউজ করি না। তাহলে এই বাক্যটাকে সঠিক করলে কি করতে হবে? এই জায়গায় আমাদের টু বি বসাতে হবে। দেখো এই বাক্যটা সঠিক, হি সিমস টু বি আ গুড ডক্টর। আমরা যদি এই সিমের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজকে বসাতে চাই, তাহলে তার আগে অবশ্যই টু বি যোগ করতে হবে। কিন্তু দেখো যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভকে কিন্তু আমরা সিমের পরে ডিরেক্টলি ইউজ করতে পারি, কিন্তু নাউন বা নাউন ফ্রেজকে আমরা সিমের পরে ডিরেক্টলি ইউজ করি না। এবারে কিছু বাক্য দেখো, প্রশ্নপত্রটা কঠিন বলে মনে হয়। দ্য কোয়েশ্চেন পেপার সিমস টু বি হার্ড। এখানে দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো টু বি, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর বি এর পরে আমরা জানি কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো বি এর পরে কমপ্লিমেন্ট হিসেবে হার্ড অ্যাডজেক্টিভ বসেছে। আর এটা দেখো সিম্পল সেন্টেন্স, যাতে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। আবার এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দ্য কোয়েশ্চেন পেপার ইজ হার্ড। এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এর মধ্যে দেখো দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে সিম আর আরেকটা হচ্ছে ইজ। তারপরে দেখো, তাকে কাপুরুষ বলে মনে হয় না। দেখো নেগেটিভে রয়েছে, কি হবে? হি ডাজ নট সিম টু বি কাওয়ার্ড। আবার এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট ডাজ নট সিম দ্যাট হি ইজ এ কাওয়ার্ড। 3 নম্বর দেখো, আমার স্ত্রী আমার মতামতের প্রতি সন্তুষ্ট বলে মনে হচ্ছে না। দেখো এটা হচ্ছিল না হবে, আমি এটা পাস্টে দেখাতে চাইছি। আবার দেখো এটা নেগেটিভে রয়েছে, আমরা লিখতে পারি, মাই ওয়াইফ ডিড নট সিম টু বি স্যাটিসফাইড উইথ মাই ওপিনিয়ন। দেখো এটা পাস্টে রয়েছে, তাই জন্য ডিড নট এসে গেছে। আবার এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি,
ইট ডিড নট সিম দ্যাট মাই ওয়াইফ ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই ওপিনিয়ন। এবার দেখো সিম টু প্লাস ভিওয়ান স্ট্রাকচার। এখানে ভিওয়ান বলতে অ্যাকশন ভার্বের কথা বলছি। এক্সাম্পল দেখো, সে প্রতিদিন ইংরেজি অভ্যাস করে বলে মনে হয়। হি সিমস টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর তারপরে দেখো টু প্র্যাকটিস, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। আর তারপরে দেখো প্র্যাকটিস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার জন্য তার অবজেক্ট এসছে ইংলিশ, আর এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। দেখো এখানে সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন এটা অ্যাক্টিভ স্ট্রাকচার? দেখো এই প্র্যাকটিসের কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করছে, যার জন্য এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, মেয়েটি মনে হয় সকালে তার বাচ্চাকে স্নান করায়। দেখো এখানে যদি আমরা বলতে চাই যে মেয়েটি নিজে তার বাচ্চাকে স্নান করায় না, কাউকে দিয়ে স্নান করায়, তাহলে আমরা এই জায়গায় পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে পারি। তাহলে অনুবাদ হয়ে যাবে, দ্য গার্ল সিমস টু গেট হার বেবি বাথড ইন দ্য মর্নিং। এখানে দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, মেয়েটি নিজে তার বাচ্চাকে স্নান করাচ্ছে না, কাউকে দিয়ে স্নান করাচ্ছে, তার জন্য এই জায়গায় পজিটিভ স্ট্রাকচার ইউজ করেছি। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, ইট সিমস দ্যাট দ্য গার্ল গেটস হার বেবি বাথড ইন দ্য মর্নিং। এবার দেখো সিম টু প্লাস বি প্লাস V3 স্ট্রাকচার। এক্সাম্পল দেখো, ছেলেটিকে মনে হয় ক্লাসে ভয় দেখানো হয়। কি হবে? দ্য বয় সিমস টু বি থ্রেটেন ইন ক্লাস। এখানে দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের সাথে দেখো টু বি থ্রেটেন। দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে? দেখো এই ভয় দেখানোর কাজটা কিন্তু ছেলেটা করছে না, ছেলেটাকেই ভয় দেখানো হচ্ছে। তার মানে সাবজেক্ট এখানে এই অ্যাকশনটাকে রিসিভ করছে, যার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, রহিমকে মনে হয় পোস্ট অফিসে পাঠানো হয়। রহিম সিমস টু বি সেন টু দ্য পোস্ট অফিস। দেখো এখানে সিমের সাথে টু বি সেন সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। রহিম কাউকে পোস্ট অফিসে পাঠাচ্ছে না, রহিমকেই পোস্ট অফিসে পাঠানো হয়েছে। এখানে এই ভার্বের অ্যাকশনটা রিসিভ করছে এই সাবজেক্ট, যার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এবার দেখো সিম টু বি প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচার। তারা মনে হয় মনোযোগ সহকারে পড়ছে। দে সিম টু বি স্টাডিং অ্যাটেন্টিভলি। এখানে লক্ষ্য করো মনোযোগ সহকারে পড়ছে, দেখো কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। তার জন্য দেখো এই সিমের সাথে দেখো টু বি স্টাডিং, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করেছি। এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভে অ্যাক্টিভ স্ট্রাকচার। কেন এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হলো? এখানে দেখো এখানে স্টাডিংয়ের কাজটা কিন্তু সাবজেক্ট করছে, এই অ্যাকশনটা সাবজেক্ট পারফর্ম করছে, যার জন্য এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। তোমরা এই বাক্যটা এভাবেও লিখতে পারো, ইট সিমস দ্যাট দে আর স্টাডিং অ্যাটেন্টিভলি। তারপরে দেখো বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে। কি হবে? ইট সিমস টু বি রেইনিং আউটসাইড। রহিম মনে হয় মিথ্যা কথা বলছে না। অনুবাদ হয়ে যাবে, রহিম সিমস নট টু বি লাইং। দেখো নেগেটিভে রয়েছে, মিথ্যা কথা বলছে না, তার জন্য হয়ে গেল নট টু বি লাইং। এখানে যদি এরকম থাকতো, রহিম মনে হয় না মিথ্যা কথা বলছে, অর্থাৎ মনে হয় পরে যদি নাটা থাকতো, তাহলে আমরা অনুবাদ করতাম এভাবে, রহিম ডাজ নট সিম টু বি লাইং। এভাবে অনুবাদ হতো। মনে হয়েছিল মেয়েটি গান শুনছিল। দেখো এটা পাস্টে রয়েছে, অনুবাদ হয়ে যাবে, দ্য গার্ল সিমড। দেখো পাস্টে রয়েছে, দ্য গার্ল সিমড টু বি লিসেনিং টু মিউজিক। দেখো সিমের সাথে টু বি লিসেনিং, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। তারপর দেখো রহিম তার বাড়িটা রং করাচ্ছিল বলে মনে হয়। দেখো কাউকে দিয়ে রং করাচ্ছিল, সুতরাং আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে পারি। এইভাবে অনুবাদ করতে পারি, রহিম সিমস টু বি গেটিং হিজ হাউস পেন্টেড। এখানে দেখো টু বি গেটিং হিজ হাউস পেন্টেড, দেখো এখানে দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আর পজিটিভ স্ট্রাকচারে লক্ষ্য করো টু বি গেটিং, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট রহিম ওয়াজ গেটিং হিজ হাউস পেন্টেড। রাকেশ মনে হয় তার চুল কাটিয়ে নিচ্ছে। দেখো কাউকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছে, সুতরাং এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে পারি।
এভাবে অনুবাদ করতে পারি, রাকেশ সিমস টু বি গেটিং হিজ হেয়ার কাট। এখানে দেখো টু বি গেটিং হিজ হেয়ার কাট, পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আর পজিটিভ স্ট্রাকচারে লক্ষ্য করো টু বি গেটিং, দেখো টু প্লাস বি প্লাস ভার্বের আইএনজি, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, ইট সিমস দ্যাট রাকেশ ইজ গেটিং হিজ হেয়ার কাট। এবার যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে সিম টু বি প্লাস বিং প্লাস V3 স্ট্রাকচার। তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল বলে মনে হয়। এখানে দেখো শাস্তি দেওয়া হচ্ছিল, দেখো কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে আর পাস্ট বোঝাচ্ছে। তাহলে কি হবে? দে সিম টু বি বিং পানিশড। এখানে দেখো টু বি বিং পানিশড, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। টু বি প্লাস বিং প্লাস দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। কেন এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হলো? দেখো এখানে তারা কাউকে শাস্তি দিচ্ছে না, তাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছিল। এই অ্যাকশনটা রিসিভ করছে এই সাবজেক্ট, যার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দে ওয়ার বিং পানিশড। আরও বাক্য দেখো, বইমেলাটি উদ্বোধন করা হচ্ছিল বলে মনে হয়। দ্য বুক ফেয়ার সিমস টু বি বিং ইনঅগিউরেটেড। এখানে দেখো এই বইমেলা কিন্তু এই উদ্বোধনের কাজটা করছে না, যার জন্য এটাকে প্যাসিভে করতে হবে। কন্টিনিউয়াস ইনফিনিটিভে প্যাসিভ ইউজ করা হয়েছে। দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দেখো টু বি প্লাস বিং প্লাস দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। পরের বাক্য দেখো, মেয়েটিকে মনে হয় ইংরেজি শেখানো হচ্ছে। দেখো মেয়েটি কাউকে ইংরেজি শেখাচ্ছে না, মেয়েটিকেই ইংরেজি শেখানো হচ্ছে। সুতরাং এখানে কন্টিনিউয়াস ইনফিনিটিভে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে বাক্যটা কি হবে? দ্য গার্ল সিমস টু বি বিং টট ইংলিশ। আর একটা বাক্য দেখে নাও, তাদেরকে মনে হয় হেড অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কাউকে হেড অফিসে নিয়ে যাচ্ছে না, তাদেরকেই হেড অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দে সিম টু বি বিং টেকেন টু দ্য হেড অফিস। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দে আর বিং টেকেন টু দ্য হেড অফিস। এবার দেখো সিম টু হ্যাভ স্ট্রাকচার, যার বাংলা অর্থ হয় মনে হয় আছে। তোমার অনেক বন্ধু আছে বলে মনে হয়। ইউ সিম টু হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস। এখানে দেখো সিমের সাথে টু হ্যাভ ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার কাছে আমার বইটা আছে বলে মনে হয়। হি সিমস টু হ্যাভ মাই বুক। পরেরটা দেখো, তাদের অনেক গাড়ি ছিল বলে মনে হয়। দেখো ছিল, এটা পাস্টের কথা বলা হচ্ছে। আমরা অনুবাদ করতে পারি, দে সিম টু হ্যাভ হ্যাড মেনি কার্স। এখানে লক্ষ্য করো টু হ্যাভ হ্যাড, টু প্লাস হ্যাভ প্লাস দেখো হ্যাভ ভার্বের V3 স্ট্রাকচার। এই টু হ্যাভ হ্যাড এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার। এবার আমরা দেখব সিম টু হ্যাভ প্লাস V3 স্ট্রাকচার। এই সিমের সাথে দেখো টু হ্যাভ V3, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। পারফেক্ট ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? কোনো কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ যে কাজটা ফাইনাইট ভার্বের আগেই সম্পন্ন হয়ে গেছে এমন বোঝাতে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। এক্সাম্পল দেখো, সে অফিস থেকে বেরিয়ে গেছে বলে মনে হয়। দেখো কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, হি সিমস টু হ্যাভ লেফট দ্য অফিস। দেখো সিমের সাথে দেখো টু হ্যাভ লেফট, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট হি হ্যাজ লেফট দ্য অফিস। এভাবে লিখতে পারি। পরেরটা দেখো, ছেলেটি আমার টাকাটা চুরি করেছে বলে মনে হয়। অনুবাদ হয়ে যাবে, দ্য বয় সিমস টু হ্যাভ স্টোলেন মাই মানি। দেখো সিমের সাথে দেখো টু হ্যাভ স্টোলেন, দেখো পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এইভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দ্য বয় হ্যাজ স্টোলেন মাই মানি। তারপরে দেখো, তারা পূজা চলাকালীন খুশি ছিল বলে মনে হয়। দেখো খুশি ছিল, পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ হবে, দে সিম টু হ্যাভ বিন হ্যাপি ডিউরিং দ্য পূজা। এখানে দেখো সিমের সাথে টু হ্যাভ বিন, দেখো টু প্লাস হ্যাভ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। তার সাথে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ।
পরেরটা দেখো, জন মনে হয় তার গাড়িটা সারিয়েছে। জন নিজে গাড়িটা সারায়নি, কাউকে দিয়ে সারিয়েছে। সুতরাং এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে পারি। আমরা অনুবাদ করতে পারি, জন সিমস টু হ্যাভ গট হিজ কার ফিক্স। দেখো, টু হ্যাভ গট হিজ কার ফিক্স, এই অংশটুকু হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। আর পজিটিভ স্ট্রাকচারের মধ্যে দেখো টু হ্যাভ গট, দেখো এই জায়গায় দেখো পারফেক্ট ইনফিনিটিভে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, তুমি মনে হয় সিনেমাটা উপভোগ করেছো। অনুবাদ হয়ে গেল, ইউ সিম টু হ্যাভ এনজয়েড দ্য মুভি। দেখো টু হ্যাভ এনজয়েড, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তারা তাদের ডিনার খেয়েছে বলে মনে হয়। দে সিম টু হ্যাভ হ্যাড দেয়ার ডিনার। দেখো টু হ্যাভ হ্যাড, টু প্লাস হ্যাভ প্লাস দেখো হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। এবার দেখো, সিম টু হ্যাভ বিন প্লাস V3 স্ট্রাকচার। এই সিমের সাথে দেখো টু হ্যাভ বিন প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। এক্সাম্পল দেখো, তোমাকে মনে হয় ক্লাসে মেরেছে। দেখো তুমি কাউকে ক্লাসে মারোনি, তোমাকেই ক্লাসে মেরেছে। তার মানে এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আমরা অনুবাদ করতে পারি, ইউ সিম টু হ্যাভ বিন বিটেন ইন ক্লাস। এখানে দেখো সিমের সাথে টু হ্যাভ বিন বিটেন, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, তাদেরকে মনে হয় অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কাউকে অফিস থেকে বের করেনি, তাদেরকেই অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। অনুবাদ হয়ে যাবে, দে সিম টু হ্যাভ বিন থ্রোন আউট অফ অফিস। দেখো টু হ্যাভ বিন থ্রোন, এটা দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। তারপর দেখো, শ্রমিকদের দাবি মনে হয় এখনো মেটানো হয়নি। দ্য ডিম্যান্ডস অফ দ্য ওয়ার্কার্স সিম টু হ্যাভ নট বিন মেট ইয়েট। এখানে দেখো এখনো মেটানো হয়নি, দেখো নেগেটিভে রয়েছে, তার জন্য দেখো এখানে নট ব্যবহার করা হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দ্য ডিম্যান্ড অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ নট বিন মেট ইয়েট। আবার যদি বাক্যটা এভাবে থাকতো, শ্রমিকদের দাবি মনে হয় না এখনো মেটানো হয়েছে, অর্থাৎ মনে হয় পরে যদি নাটা থাকতো তাহলে আমরা এভাবে অনুবাদ হতো, দ্য ডিম্যান্ডস অফ দ্য ওয়ার্কার্স ডু নট সিম টু হ্যাভ বিন মেট ইয়েট, এভাবে অনুবাদ হতো। এবার যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে সিম টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচার। এই সিমের সাথে দেখো টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। এবার এক্সাম্পল দেখো, সে 2 বছর ধরে ইংরেজিতে কথা বলা অভ্যাস করছেন বলে মনে হয়। দেখো 2 বছর ধরে, এখানে টাইম ডিউরেশন, টাইম পিরিয়ড উল্লেখ করা আছে। সুতরাং আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। কি হবে? হি সিমস টু হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ ফর 2 ইয়ার্স। এখানে দেখো সিমের সাথে টু হ্যাভ বিন প্র্যাকটিসিং, এই স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। কেন এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হলো? এখানে দেখো প্র্যাকটিসের কাজটা কিন্তু এই সাবজেক্ট নিজে করছে, তার মানে এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। পরেরটা দেখো, তারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে বলে মনে হয়। কি হবে? দে সিম টু হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর আ লং টাইম। দেখো অনেকক্ষণ ধরে, টাইম ডিউরেশন বলা আছে, তার জন্য দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের দেখো অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আমরা এই বাক্যটাই এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দে হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর আ লং টাইম। আর আগের বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ ফর 2 ইয়ার্স। আমার ছেলে মনে হয় সকাল 9টা থেকে ঘুমোচ্ছে। দেখো সকাল 9টা থেকে, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে পারি। মাই সান সিমস টু হ্যাভ বিন স্লিপিং সিন্স 9 ইন দ্য মর্নিং। দেখো টু হ্যাভ বিন স্লিপিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। নেক্সট দেখো, সিম টু হ্যাভ বিন প্লাস বিং প্লাস V3 স্ট্রাকচার। সিমের সাথে দেখো টু হ্যাভ বিন প্লাস বিং প্লাস V3, এই স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। এক্সাম্পল দেখো, তাদেরকে 2 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে বলে মনে হয়। দেখো 2 ঘন্টা ধরে, টাইম ডিউরেশন বলা হচ্ছে, তার জন্য এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো,
তারা কাউকে জেরা করছে না, তাদেরকেই জেরা করা হচ্ছে। সুতরাং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দে সিম টু হ্যাভ বিন বিং ইন্টারোগেটেড ফর 2 আওয়ার্স। এখানে দেখো সিমের সাথে টু হ্যাভ বিং ইন্টারোগেটেড, দেখো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, তাকে 2 বছর ধরে ইংরেজি পড়ানো হচ্ছে বলে মনে হয়। দেখো সে কাউকে ইংরেজি পড়াচ্ছে না, তাকেই 2 বছর ধরে ইংরেজি পড়ানো হচ্ছে। সুতরাং প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? হি সিমস টু হ্যাভ বিন বিং টট ইংলিশ ফর 2 ইয়ার্স। দেখো টু হ্যাভ বিন বিং টট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। সবশেষে এই দুটো স্ট্রাকচার দেখো, দেয়ার সিমস টু বি আর দেয়ার সিম টু বি। এই হিসাবগুলোতে মনে হয় কোনো ভুল আছে, আমি কি চেক করতে পারি? দেয়ার সিমস টু বি সামথিং রং উইথ দিস ক্যালকুলেশনস, ক্যান আই চেক দেম? এখানে দেখো সিমস টু বি, প্রথমে এলো দেয়ার সিমস টু বি, আর তার সাথে কোনো নাউন বা প্রোনাউনকে বসাতে হবে। এখানে দেখো প্রোনাউন বসানো হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দেয়ার ইজ সামথিং রং ইন দিস ক্যালকুলেশন। 2 নম্বর দেখো, পেমেন্টে কিছু সমস্যা আছে বলে মনে হয়। অনুবাদ হবে দেয়ার সিমস টু বি সাম প্রবলেমস উইথ দ্য পেমেন্ট। এখানে দেখো দেয়ার সিমস টু বির সাথে দেখো সাম প্রবলেমস, নাউন ফ্রেজ ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিমস দ্যাট দেয়ার আর সাম প্রবলেমস উইথ দ্য পেমেন্ট। এরকম আরও বাক্য হতে পারে, যেমন ধরো ইন্টারনেট কানেকশানে কিছু সমস্যা আছে বলে মনে হয়। অনুবাদ হয়ে যাবে দেয়ার সিমস টু বি সাম প্রবলেমস উইথ ইন্টারনেট কানেকশান। 3 নম্বর দেখো, মনে হয়েছিল কোনো কারণ ছিল না কেন সে এখানে আসেনি, তাই তাকে আমি ফোন করেছিলাম। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ হয়ে যাবে দেয়ার সিমড টু বি নো রিজন হোয়াই হি ডিড নট কাম, সো আই কল্ড হিম। এখানে দেখো দেয়ার সিম টু বির সাথে নো রিজন, দেখো নাউন ফ্রেজ ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট সিম দ্যাট দেয়ার ওয়াজ নো রিজন হোয়াই হি ডিড নট কাম, সো আই কল্ড হিম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।